সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এসেছেন সেটার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আমরা শুরু করব একটি গান দিয়ে। আপনারা সবাই জানেন যে ঋত্বিক ঘটকা প্রতিটি দেবী যমজ ছিলেন এবং যমজ ভাই বোন হিসেবে আজকে মানে এই বছর ৪ তারিখে তাদের জন্ম শতবর্ষ পালন হতো। সেটাই আমরা বাংলাদেশে এখানে আরও কয়েকজন করবে, তো আমরা আরোমার উদ্যোগে আমরা প্রথমটা শুরু করছি। তো আমরা শুরু করে দিই। হায়াত ভাই একটু সামনে আসবেন, তানভীর মোকাম্মেল, শামীম আক্তার আছে, একটু সামনে চলে আসেন। মাহেরা খাতুন, রামেন্দ্র মজুমদার, দাদা আসেন। সুলতানা কামাল, তিতাস একটি নদীর নাম, যেটা ঋত্বিক ঘটকের। তো এটার যে প্রযোজক যে ছিলেন অতি পরিচিত হাবিবুর রহমান খান, বাংলাদেশের ফিল্ম জগতের অনেকগুলো উপহার দিয়েছেন, যেগুলো আমাদের দেশকে অনেক করেছে, সমৃদ্ধ করেছে। তো আমি প্রথমে আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি যে আপনি কিছু বলবেন, কিভাবে আপনি তিতাস একটি নদীর নামটা চিন্তা করলেন, যে আপনি এটার সাথে তখন একটা রিস্ক, ঠিক এটা হলো যে স্বাধীনতার পর এইটা নিয়ে আপনাকে একটু আলাপ করতে বলছি। আপনাকে হঠাৎ বললো, আরে ফিল্মে কোনো আর্টিস্ট আছে নাকি? তারপর বললাম তো সব তো আর্টিস্টই আছে। বলে নো, ইন মাই ফিল্ম ইট ইজ এ মুভিং লাইভ সেট প্রপার্টি। যে বলেন আর্টিস্টরা বলে লাইভ মুভিং সেট প্রপার্টি। তারপরে পরের দিন রোজি সামাদ আর ফরিদানের একটা সিন ছিল, তো সেখানে আমি ক্যামেরার পিছনে দাঁড়ানো, সেখানে রোজিকে বলতেছে, এই টিলটা রোজি তুই একটু লুকটা রাইটে দে, তো একটু লেফটে দে, টিল ডাউন কাট। আমার বলে ও কী করছে? আমি বলা ছাড়া ওটা চোখের পলক দিতে পারছে। ঋত্বিকদার শতবর্ষতে মানে খুবই খুশি লাগছে, আনন্দ লাগছে যে সেটা দেখে যেতে পারলাম। এটার প্রথম কথা। অতিথি দেবীকে আমি চিনি না, কোনোদিন দেখা হয়নি, তবু এটা আনন্দের ব্যাপার যে এটা আমরা একসাথে এখানে পালন করছি। আজকের দিনে যে কথাটা শুনলাম, আগেও শুনেছি, উনি বলছিলেন যে আমি ছাড়া নাকি কেউ বেঁচে নেই এই তিতাসের। ভাগ্যটা আমার খুব ভালো যে জীবনের প্রথম ছবিটা এই মানুষটির সাথে আমি করেছি। আমি সিনেমা করব এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। সৈয়দ হাসানিমও আমার গুরু, বাসায় দরজা টোকা দিলেন, দরজা খুললাম, হায়াত। আমি কী খবর হাসান ভাই? বলে সিনেমা করবে নাকি? বলে লাভতে কী বলেন সিনেমা করবে? বলে ঋত্বিকবাবু তোমাকে দেখতে চাচ্ছেন। আমাকে দেখতে চাচ্ছেন? বলে হ্যাঁ, ওনার সিনেমা হবে, তিতাস একটি নদীর নাম, ওনার কিছু শিল্পী দরকার, আমি তোমার নাম বলেছি, তুমি আমার সাথে যাবে কি না? তো এটা তো না করার কোনো উপায় নেই, আমরা নিশ্চয়ই যাব। গেলাম। পরের দিন হাবিবের বাসায় বোধহয় খুব সম্ভবত, যে দেখি একটি লোক লুঙ্গি পরে খালি গায়ে চৌকির উপরে বসে রয়েছে, হয়ে বসে রয়েছে। তার এক হাতে একটা বিড়িটা খাচ্ছে এরকম করে। তো হাসান ভাই গিয়ে বললো, দাদা ওই হায়াতরা নিয়ে এসছি। এরকম করে তাকালো আমার দিকে। ওই যে আপনি বলেছিলেন না ওই যে অভিনয়ের জন্য লাগবে, এইটারে কালকে এফডিসিতে লিয়ে আসছি। এইটারে আমি তো মানুষ না, আমি হতাশ। এখন এইটা কালকে যাবে এফডিসিতে ন্যাচারালি। পরের দিন গেলাম এফডিসিতে, তখন খুব আশা, কারণ ওর সাথে সিনেমা করার বিরাট ব্যাপার। উনি আশেপাশে শর্ট নিচ্ছিলেন এফডিসির ভিতরে। তখন এফডিসির ভিতরে পুকুর ছিল, গ্রামের মতো জঙ্গল টঙ্গল ছিল। হঠাৎ আমি বোধহয় ঘন্টা দুয়েক পরে উনি আসলেন মেকআপ রুমে। আসে ওইটা কই
ওইটা কই মেকআপ ম্যান বলে কে এসে ওই যে হাসান লই আইছে না এইটা কই আমি কিন্তু তখন এইটা আর এইটা তো বলে যে আমি তখন বললাম এই যে দাদা আমি এখানে তুমি শোন এটার মাথায় একটা চুল টুল লাগায় দেখ এটা জমিদারের মতো বানাই দে তো দেখি কেমন লাগে বলে আবার চলে গেল হুট হুট করে আমাকে বানিয়ে দিল একটা চুল চুল তখনও কম লাগিয়ে বসে রইলাম মেকআপ টেকআপ দিয়ে আবার ঘন্টাখানিক খবর নেই ও অনেকক্ষণ পরে উনি আসলেন অন্তর্জন্ত হয়ে আসলেন কই হেঁটে কই ওই দাদা এই আমি এখানে দাদা আমার কাছে আসলাম থুতনিটা ধরলো এর উপর একবার এদিক খুব তীক্ষ্ণ চোখে দেখে কি হলো মাথায় ওই চুলটা ঠপ করে টান দিয়ে ফেলে দিল এই চুল ছাড়াইতে জমিদার লাগতেছে যা তুই পাস এই আমি ঢুকে গেলাম তিতাসে গেলাম দাঁড়ালাম ক্যামেরা ট্যামেরা রেডি সব এভরিথিং রেডি অ্যাসিস্ট্যান্ট হলো বৈরাগী ফখরুল হাসান বৈরাগী হায়াতের সিনটা দাও বৈরাগী তো আকাশ থেকে পড়লো হায়াতের কোন সে আরে তোরা দিলাম যে কালকে লিখে দিলাম এটা কই দাদা এরকম কোনো সিন তো দেন আচ্ছা তোরা দিয়েছি বাট কাট বৈরাগী তো মহাভাষাতে পড়ে গেল বলে হাতের কাচুমাচু করে দাদা আপনি তো দেন নাই তোরা দিয়েছি তুই বাই কাট যখন দেখলো যে বৈরাগী সহজে মিটবে না বলে দাদা এটা হারাই ফেলছি দাদা তোরা যে কি করছ না কাগজ কলম দে কাগজ দিল হার্ডবোর্ডের উপরে একটা বল পেন দিল ওই মাটিতে বসলো কিন্তু চেয়ার টেবিল না মাটিতে বসে ও ঘস করে সিন হলো ওই যাও রেডি বেবি ক্যামেরা এখানে আসো রোজি আসো এখানে খয়ের এখানে দাঁড়াও হ্যাঁ এখানে যাও হ্যাঁ আসো এই করো সেই করো এই সিনেমা এটা বুঝে দিল হয়ে গেল এক সিনেমা মানে এক কাটটা দুই কাটের মধ্যে পুরো সিকোয়েন্স শেষ রোজির পিছে আমি দৌড়াইতেছি মানে আমার সিনটা হলো এই আমি গ্রামের জমিদার আর ওই মেয়েটি জল নিতে আসে তার পিছে যাচ্ছি আর গান গাচ্ছি তোর ঘরে শাশুড়ি নেই ননদি নেই চল আমার সাথে করলাম সিন যখন তার বাড়ির সামনে যখন পৌঁছেছি আমি তখন রোজির পানির কলসিটা রেখে দিয়ে আমার খাপজি দিয়ে আমাকে ধরছে আমার পাঞ্জাবি টাঞ্জাবি ধরে আয় আমার ঘরে কেউ নাই আয় দেখি মানে মহিলাদের গায়ে যে এত জোর থাকে আমি জীবনে জানতাম না ও মাই গড সে আমার ঝাঁকি দিয়ে ইয়ে করে সিন ফাটাফাটি সিন প্রচুর হাততালি আরে কি অসম্ভব চরিত্র অভিনয় কি সবাই খুব খুশি আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি তাকায় দেখে গেঞ্জি পাঞ্জাবি ছিঁড়ে এই পর্যন্ত ঝুলছে তারপর দেখি জ্বলছে আমার এখানে দেখি যে রক্ত এটা এরকম দাদা দেখেছেন রোজি আমার কি করেছে দাদা আমার দিকে তাকিয়ে বলে শক্তিশালী অভিনেত্রী এই হলো ঋত্বিক তার চরিত্র এরকম একটা মানুষের সাথে আমি জীবনে প্রথম কাজটা করতে পেরেছি এটার জন্য আমি নিজে কি বলবো আই ফিল ব্লেসড এবং আজকে সেই সিনেমাটা পৃথিবীতে একটা টেক্সট বুক হয়ে গেছে আমি তার একটা অংশ এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার মাসিমাকে তো আমি ভীষণ রকমের আমার শ্রদ্ধার মানুষ মুগ্ধ হয়ে শুধু দেখতাম আর ওনার কথা শুনতাম মাসিমার আমার নানার বাড়ি আর দাদুদের বাড়ি 3 প্রজন্ম থেকে গভীর সম্পর্ক আত্মীয়তা সেটা এখনো আছে সেই বন্ধন আমাদের 3য় প্রজন্ম এখন 3য় কি আর এশাকে নিলে 4র্থ প্রজন্ম এত মানে উদার মনের মানুষ মাসিমার আরেকটা মানে সব কিছুই আমার ভালো লাগতো ওনার ওই জর্দার সাথে পান খাওয়া আমি ভাবতাম তখন তো আমিও বড় হয়ে গেছি অনেক তো ভাবতাম যে আমি আরও কিছুদিন পরে আমিও মাসিমার মতো পান খাবো আর মাসিমারকে দেখলে আমার সবসময় যেটা মনে হয়েছে 2টো লাইন রবীন্দ্রনাথের আমার এ ঘর বহু যতন করে ধুতেই হবে মুছতে হবে মোরে আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে
আমরা স্মরণ করছি ধীরেন্দ্রনাথ দত্ত, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অভ্যুদয়, তার পেছনের একজন প্রধান ব্যক্তিত্ব, এবং এই তিনটি জীবন জড়িয়ে জাবড়িয়ে রয়েছে। ফলে একই সঙ্গে যখন আমরা এই উদযাপন করছি এই আনন্দের সঙ্গে একটা বিষাদের ছায়াপাতও থাকে। সেটা আমাদের ইতিহাসের যে নানা উত্থান পতন, তার সঙ্গে এই তিনটি নাম খুব ওতপ্রোতভাবে জড়িত। শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে বাংলাদেশে মানুষের কাছে নতুন করে পরিচয় করা দেওয়ার নেই, কিন্তু সবচেয়ে বড় কথা যে তিনি তার যে ভূমিকা, অবদান, কুমিল্লার প্রবীণ রাজনীতিবিদ, কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এবং অসাম্প্রদায়িক চেতনা তিনি যেভাবে ধারণ করেছেন, যেভাবে জীবনভর সেই সাধনা করে গেছেন, এবং কুমিল্লা তো সেটা একটা পীঠস্থান ছিল। আর এই ধীরেন্দ্রনাথ দত্ত আমরা জানি 1948 সালের ফেব্রুয়ারিতে যখন পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়, সেই অধিবেশনের এক পর্যায়ে যখন ভাষা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়, এবং সেই প্রথম অধিবেশনে তিনি যে কথাটা বলেছিলেন যখন আলোচনাটা শুরু হয়েছিল ভাষা নিয়ে, আমরা সবাই জানি তিনি বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা এই প্রশ্নে পূর্ব বাংলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী পাকিস্তানে, 56% জনগণের মাতৃভাষা হচ্ছে বাংলা, আর উর্দু হচ্ছে খুব সামান্য অংশের মাতৃভাষা। কিন্তু আমরা দাবি করছি না যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হবে, আমরা বলছি উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হোক। তখন লিয়াকত আলী খান ফুঁসে উঠেছিলেন এবং বলেছিলেন যে উর্দু হচ্ছে ইসলামের ভাষা, মুসলমানের ভাষা, এবং এটা পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র। অর্থাৎ তারা তখনই নার্ভাস হয়ে গিয়েছিল যে এই প্রশ্নে, যেটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটাই কিন্তু বাংলাদেশের অভিযাত্রাটা শুরু করলো। এবং যে ভাষা আন্দোলনের কথা বলি, প্রথম ভাষা আন্দোলন আমরা জানি যে 1948 সালের 14ই মার্চ এই প্রথম ভাষা আন্দোলন সূচিত হয়েছিল। সেটা এই ধীরেন্দ্রনাথ দত্ত যখন ফিরে এলেন ঢাকায়, তেজগাঁ বিমানবন্দরে স্বল্প সংখ্যক ছাত্রই তাকে গিয়ে মাল্যভূষিত করেছিল, যার মধ্যে তরুণ নেতা শেখ মুজিবুর রহমানও ছিলেন। আর তারাই তখন এই সংবিধান পরিষদে বাংলা ভাষার অধিকার অস্বীকারের প্রতিবাদে তারা প্রতিবাদ সভার আহ্বান করলেন, ধর্মঘট আহ্বান করলেন, এবং সেটাই হচ্ছে প্রথম ভাষা আন্দোলন, যার উদ্যোক্তা, যার সূচনা ধীরেন্দ্রনাথ দত্তের সেই অসাধারণ ভাষণের মাধ্যমে, এবং যেই ভাষণটি আসলে ছিল সাংবিধানিকভাবে বাঙালির অধিকার প্রতিষ্ঠার দাবি তোলা। এবং পাকিস্তান এই অপমান কখনো ভোলেনি। ফলে 1971 সালে এই প্রবীণ ব্যক্তি, তিনি তখন বলা যায় যে অনেকটা নিবৃত্তচারী, তার বয়সের কারণে তিনি সমস্ত রকম রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও কিছুটা দূরে আছেন, কিন্তু কুমিল্লার যারা ছিলেন, যারা পাকিস্তানি সেনা কর্মকর্তা, প্রথম যে কাজটি তারা করেছিল যে বাঙালি অফিসারদের হত্যা করা, বাঙালি প্রশাসকদের হত্যা করা, কুমিল্লার ডিসিএসপিকে হত্যা করা, এবং ধীরেন দত্তের বাড়িতে উপস্থিত হয়ে একটা ছত্রভঙ্গ করে দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, এবং ধীরেন্দ্রনাথ দত্ত এবং তার পুত্র দিলীপ দত্তকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতনের পর এমনভাবে হত্যা করেছে যে তার লাশটিও কেউ খুঁজে পায়নি। আমরা যখন দেখি যে ঋত্বিক ঘটকের ছবি যখন দেখি, তার পোর্ট্রেট যখন দেখি, তার জীবন সম্পর্কে আমরা যখন জানি, তখন একটা দিক জানি, আসলে ঋত্বিক ঘটকের বাল্যকাল, পারিবারিক পটভূমিকা খুব বেশি জানা যায় না। বহু পরে প্রতীতি দেবী একটা বই লিখলেন, ঋত্বিককে শেষ ভালোবাসা, খুব চট্টি বই, সেটার মধ্যে দিয়ে আসলে আমরা অনেক কিছু দেখতে পাই। এবং যে ঋত্বিক ঘটকে আমরা দেখি যে উদ্ভ্রান্ত চুল, এলোমেলো মুখে দাড়ি, খোঁচা খোঁচা দাড়ি, আর ওই যে ময়লা পাঞ্জাবি পরে বিড়ি ফুঁকছে, এটা এক ঋত্বিক ঘটক। আরেক ঋত্বিক ঘটক হচ্ছে কলকাতায় পড়াশোনা করছে, গাড়িতে করে স্কুলে যাচ্ছে, দুই ভাই বোন ফেরার সময় হয়তো পার্ক সার্কাসে ফারপথে এসে মা সহ পেস্ট্রি খাচ্ছে, বা বাড়িতে গভর্নেন্স রয়েছেন মিস হকবেন, এবং ঋত্বিককে ডাকতেন রিট, আর প্রতীতি দেবীকে প্রিট। তো রিট আর প্রিট এইভাবেই তো বড় হয়েছে। সেই ঋত্বিক ঘটক কিন্তু যেই ছবিটা আমরা দেখি সেটা পুরো ঋত্বিক ঘটক না। তাহলে কি হয়েছিল তার জীবনে যে এই মানুষটি এরকম পাল্টে গেল? সেটার বড় কারণ দেশভাগ, এবং যেই কারণে তার ছবিতে বারবার দেশভাগ নানাভাবে মূর্ত হয়ে ওঠে। রাজশাহীর একটা বিরাট অভিঘাত ঋত্বিক ঘটকের জীবনে। রাজশাহীর বাড়িটা আমরা প্রায় গুড়িয়ে দিয়েছি, এখন হয়তো একটা ধ্বংসাবশেষ আছে, সেটা যদি আমরা রক্ষা করতে পারি, আমরা হয়তো কিছুটা ঋত্বিকের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখতে পারবো। ঋত্বিক এবং প্রতীতি দুজনই আসলে খুব ভালো গান করতেন। তো আমার মনে দুজনে মিলে, ভাই বোনের এই দুই অস্তিত্ব বা প্রতিকৃতি মিলেই আমরা পুরো মানুষটাকে পাই।
প্রতিটি দেবীকে পেতে হলে ঋত্বিককে বুঝতে হবে, ঋত্বিককে পেতে হলে প্রতিটি দেবীকে বুঝতে হবে, আর তার সঙ্গে বাংলাদেশের ইতিহাসকে আরও নিবিড়ভাবে জানতে বুঝতে হবে। এইটুকু বলেই আমি আমার পরম শ্রদ্ধা নিবেদন করি। আজকে ঋত্বিক ঘটক এবং প্রতিটি দেবী এবং সেই সঙ্গে আমাদের দীনেন্দ্রনাথ দত্ত সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ঋত্বিক ঘটক সম্পর্কে মাত্র 50 বছরের জীবন, কিন্তু তার মধ্য দিয়ে তিনি এত কাজ করেছেন। যদি একটু জীবনের প্রতি যত্নশীল হতেন, একটু নিয়ম মেনে চলতেন, তাহলে যে কত কিছু আমরা তার কাছ থেকে পেতাম তা তো বলাই বাহুল্য। আপনারা হাবিব সাহেবের কাছ থেকে শুনেছেন কিভাবে তিনি এই ছবি করেছেন। এই ছিলেন মানুষটা। এবং যদিও হঠাৎ করেই তিনি ছবিতে এসছেন, আসলে তার ভালোবাসা ছিল নাটকে। ঋত্বিক ঘটকের ছবির মধ্যে যেমন নাটকের মধ্যেও সামাজিক বাস্তবতা, দেশভাগ, নারীর অবস্থান, এসবগুলো খুব ভাবে এসছে। প্রতিটি দেবী সম্পর্কে আপনারা শুনেছেন, এবং তার যেই কমনীয় এবং মোহনীয় রূপ, স্থিতদি, সেটা আমরা দেখেছি, মুগ্ধ হয়েছি তাকে দেখে। এবং এই ঋত্বিক ঘটক প্রসঙ্গে প্রতিটি দেবীর নাম যেমন আসবে, তেমনি আরেকজন মানুষের কথা বলতে হবে, সঞ্জীব দত্ত, আমাদের আরমার বাবা। সাংবাদিক ছিলেন, কিন্তু খুব চৌকস মানুষ ছিলেন, বর্ণাঢ্য জীবন ছিল। আজকে খুবই সঙ্গত হয়েছে যে এই প্রতিটি দেবী এবং ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষের সঙ্গে আমরা দীনেন্দ্রনাথ দত্তকেও স্মরণ করছি। আমি আয়োজকদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি নিজে ছোটবেলায় ব্যক্তিগতভাবে, আমরা অনেকে এখানে আছি যারা যখন মেঘে ডাকা তারা দেখেছিলাম, সেই সময় কতটা আপ্লুত হয়েছিলাম। যত ছোটই হই না কেন, সে প্রথম বুঝতে পারা যে দেশ বিভাগ কী, সেটা যতটা না বুঝেছি তার চাইতে বেশি আর কি, বা বড়দের আলোচনার মাধ্যমে সে সময়টা মূর্ত হয়ে উঠত। সেই পরে যখন স্বাধীনতার পরে যখন আমরা ঋত্বিক ঘটক ঢাকায় এসেছেন, আমরা তাকে দূর থেকে দেখছি, মানে জানতে পারছি পত্রিকার মাধ্যমে, অল্প স্বল্প চলচ্চিত্র মানে চিত্রালিতে বেরিয়ে আসছে, কোনো একটা জায়গায়, কোনো একটা পত্রিকায় খবর হচ্ছে, তখনই কিন্তু নিজেকে খুব ক্ষুদ্র মনে হতো যে এত ঢাকায় এসেছেন অথচ একবার তাকে চাক্ষুষ দেখা হচ্ছে না। তা যাই হোক, সেটা সূত্রে পরে যখন চলচ্চিত্র বলা যায় যে পাঠের জন্য ওদিকে ঝোঁকা হলো, তখনই কিন্তু আস্তে আস্তে মানে আবিষ্কার করি এই মানুষটি কত বড়, এবং প্রত্যেকটি যে চিত্রকল্পগুলো কিভাবে মাথায় মগজে ঢুকে যায় এবং সেটা তারা করে ফেলে। পারিবারিকভাবে খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং প্রতিটি মাসিকে তো খুবই ঘনিষ্ঠভাবে দেখেছে। ওটাও দেখেছে যখন ঋত্বিক ঘটক আসলো বোধহয়, যেখানে এই তিতাস করার প্রেক্ষিতে তোমাদের বাসায় বোধহয় সম্ভবত। আমি প্রথমেই দাদু দীনেন্দ্রনাথ দত্ত, মাসিমা প্রতিটি দেবী এবং মামা ঋত্বিক কুমার ঘটককে শ্রদ্ধা জানিয়ে কিছু বলছি। বুয়ার সাথে আমার আসলে পরিচয় 1965 সালে, যখন আমার বাবা, উনি ডাক্তার ছিলেন, চাঁদপুর থেকে বদলি হয়ে কুমিল্লায় আসলো, এবং আমিও ফয়জানিস স্কুলেই ভর্তি হলাম। তারপরেই স্বাভাবিকভাবেই বুয়ার পরিবারের সাথে পরিচয় হলো, মাসিমা, দাদু, কাকু, রাহুল, এবং বুয়ারও পরিচয় হলো আমাদের পরিবারের সাথে। 1972 সালের মাঝামাঝি সময় বোধ হয় মাসিমারা যখন কলকাতা থেকে প্রথম ঢাকায় আসলেন, তো কুমিল্লার বাসা তো একদম বিধ্বস্ত, ওলটপালট, জিনিসপত্র ভাঙাচোরা, ওনারা ওখানে এসে উঠতে পারবেন না। তো কোথায় আসবেন, কোথায় থাকবেন কুমিল্লায়? তা আব্বা শুনে বললেন, কেন, আমার বাসায় থাকবে। আমাদের বাড়িটা মোটামুটি একটু বড় ছিল, অনেকগুলো রুম ছিল,
তো মাসিমা, বুয়া, রাহুল আসলেন এবং তার কিছুদিন পরেই ঋত্বিক মামা একদিন, আমার মনে আছে সন্ধ্যা প্রায়, এসে উপরেই চলে আসলেন এবং ওনার থাকার করা হলো আমার যে রুমটা, আমি যে রুমটায় থাকতাম সেই রুমটায়। উনি এসেই সোজা যে পা তুলে বিছানার উপরে বসে পড়লেন। তো আমি আবার এদিকে চলে আসলাম যে মামার জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করার জন্য। এরপরে আমি যখন ঢুকছি দেখছি বুয়া প্রবাবলি মামাকে কি যেন বলছে, না করছে ওই যে যেটা বললো অ্যালকোহলিক, উনি বের করে ফেলেছেন, খাবেন। তাই আমি বললাম, বুয়া তুমি অস্থির হয়েও না, উনি যেটা করতে চাচ্ছেন করুন। তো চাক্ষুষভাবে ঋত্বিক মামাকে দেখা কিন্তু আমার ওইটুকুই। তার স্মৃতির প্রতি আমার গভীরতম শ্রদ্ধা। তিনি যেভাবে আমাদের কাছ থেকে চলে গেছেন সে কথা মনে করলে আসলেই আবেগপ্রবণ হতে হয়, বুকের ভিতরে অনেক উথাল পাথাল করে। কিন্তু সেই জায়গায় আজকে আর নাই গেলাম। তার আজকে জন্মদিন, আজকে আমরা উদযাপন করছি ঋত্বিক ঘটক এবং প্রতীতি দেবীর জন্মশতবার্ষিকী, সেই জন্য এখানে উপস্থিত হয়েছি। কিন্তু দিনটা আমরা বেছে নিয়েছি তার জন্মদিনকে। তো তার ছায়ায় এই দুটি মানুষ ছিলেন, তাদের বিশেষ করে প্রতীতি দেবী, তাদের কথা আজকে এখানে নানাভাবে আলোচিত হয়েছে। ঋত্বিক ঘটকের সমস্ত প্রতিভা, মেধা, তার অসম্ভব যেটাকে বলে ক্ষমতা চলচ্চিত্র তৈরি করার, সব কিছু বাদ দিয়ে আমি যখন ঋত্বিক ঘটকে ভাবি আমার বোধ কবিতাটা মনে আসে, যে কী যেন একটা কিছু তার মাথার মধ্যে খেলা করে এবং সেটা যখন হাতে হাত রাখে তখন সব কিছু শূন্য মনে হয়, প্রার্থনার সময়টাকেও শূন্য মনে হয়। কিন্তু আবার সেই মানুষই কত সহজে চলতে পারে, কত সহজে বলতে পারে, কত সহজে মাটির গন্ধ নিতে পারে, কত সহজে মানুষের শরীরের গন্ধ নিতে পারে, সেটা আবার সবাইকে নিতেও সাহায্য করতে পারে। এই মানুষ যিনি, আবারও সেই জীবনানন্দ দাশের কথাতেই বলি, যে সেই মানুষ যিনি চাষার মতো আলোকের প্রার্থনার মধ্যে দিয়ে জীবনকে দেখতে পারে, জীবনের প্রতি তাকিয়ে থাকতে পারে। তার অনেক কষ্টের কথা আমরা শুনেছি, তার অনেক এলোমেলো হয়ে যাওয়ার কথা আমরা শুনেছি, তার অনেক অনিয়মের কথা আমরা শুনেছি। সব কিছু ছাপিয়ে তিনি যে মানুষের মধ্যে দিয়ে সেই চাষার মতন তার প্রাণের আহ্লাদ, সেই ফসলের দিকে তাকিয়ে থাকার আনন্দ নিয়ে চলতে পারতেন, জাগিয়ে রাখতে পারতেন মানুষকে, সেই কথাটা মনে করে তাকে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বাবা দাদু যখন মন্ত্রী ছিলেন তখন 58-এ মার্শাল ল হয় অক্টোবরে। এখানে আমার বন্ধু মনসুর আছে, দিনক্ষণ সব বলতে পারে। So it was sometime in October, I think, Mansur, right? 58 অক্টোবরে। তো তখন আমি ভিকারুন্নেসে পড়তাম ছোটবেলায়। তো আমার দাদুরা চলে গেল কুমিল্লায়। তখন আইয়ুব খান এসে বেশ কয়েকজন সাংবাদিককে ব্ল্যাকলিস্ট করে। আমি একটুকুন আসি। আমার বাবা পাকিস্তান অবজারভারে ছিলেন। বাবাকে ব্ল্যাকলিস্ট করেন কারণ আমার বাবা আগাগোড়াই কমিউনিস্ট ছিলেন এবং কঠিন ধরনের কমিউনিস্ট ছিলেন। আমি 60-তে ছোটো মামাকে দেখেছি। আমি আসছি বালিগঞ্জ প্লেসের বাড়িতে। ছোটো মামা আমাদের এয়ারপোর্ট থেকে নিতে এসছে। কি অসাধারণ দেখতে একটা লোক! এ আবার মামা হয়, 6 ফিট 4 ইঞ্চি, ধবধবে ফর্সা, মাথায় টুপি, চোখের চশমা। দমদম এয়ারপোর্ট ছিল তখন, কোলে তুলে নিল। তারপরে তাদের বাড়িতে আমরা 1 মাস ছিলাম এবং সেখানে আমি ছোট মামাকে আর মাকে কি যেরকম দেখেছি যে বলার না, যে মনে হতো যেন দুটো বাচ্চা, যে বাচ্চারা সেই সময়
হারিয়ে গিয়েছিল। বাহাদুর কাকা, বাহাদুর খা শরৎ বাজিয়ে যাচ্ছে, ছোট মামা বাঁশি বাজিয়ে যাচ্ছে, আর আমি তক্তপোষে শতরঞ্জির উপরে শুয়ে কিছুই বুঝি না। 10 বছরের বাচ্চা এগুলো কি বোঝে। তারপরে মনে হতো ওরা যেন কোনো অন্য জগতে নিয়ে যায়, এ তো এই জগতের লোক না। আমি এটা বলে শেষ হবে না, কারণ ছোট মামাকে আমি দেখেছিলাম, মানে আমাদেরকে নিয়ে ঘুরছে, সে নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ইয়েতে নিয়ে ওয়ালরফ রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে চাইনিজ, মানে নিউ মার্কেটে নিয়ে যাচ্ছে, গিয়ে কাপ আমাদের ভালো ফ্রক কিনে দিচ্ছে। 71-এ আমি যখন দেখলাম যে এই লোকটা কি সেই লোকটা আমি যাকে 1960-তে দেখেছিলাম। আমি দাদুময়ী, আমি দাদুর অনেকটা বেড়ালের মতোই ছিলাম। আমি দাদুর পায়ে পায়ে হাঁটতাম সবসময়, কি জানি আমাকে অ্যাট্রাক্ট করতো, আই ডোন্ট নো। তো আমি জাস্ট, কারণ বলে তো শেষ করা যাবে না, আমি একটা ছোট ঘটনাই বলি। প্রথমত আমার খুব ঘুরে আসি, দাদু সর্বদাই এই গানটা করাতো, আমার মা অসাধারণ গাইতো, যে ধন্যে ধন্যে পুষ্পে ভরা। তা আমি বলতাম তুমি এই গানটা পছন্দ করো কেন? দাদু বলতো আমাদের অরিজিন তো চাষা, আমরা তো কৃষক। তারপর বলতো তোমরা না জমিদার বলে, খবরদার বলিস না জমিদার, ওরা ভীষণ খারাপ। ওরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় ওনারা বলতেন জমিদাররা হলো হারমাদ, আসল হারমাদ। তো আমি ডিনাউন্স করে আমার 8 ছেলে মেয়ে 3 বোন, আমার বৃদ্ধ পিতা এবং মাকে লিখিতভাবে জমিদারি ডিনাউন্স করে আমি চলে আসি। 70-এ ইলেকশন যখন হলো, যখন আওয়ামী লীগ সুইপ করে গেল, এবং দাদু বলতে থাকলো বি প্রিপেয়ার্ড ফর এ সিভিয়ার ব্লাড বাথ। আমি বললাম দাদু এটা কেন বলছো? বলে জাস্ট জেনে রাখো এটা এত সহজ নয়, এবং দ্যাট উইল কন্টিনিউ, দিস ব্লাড বাথ উইল কন্টিনিউ ফর ইভেন মোর দেন 100 years. দ্যাট ওয়াজ হিজ প্রফেসি। কিন্তু রক্তটা যে তার গেল আর তার ছেলের কনিষ্ঠ ছেলের গেল, সেই রক্তের ওপর দিয়েছে আমরা হেঁটে, আমার পায়ে এখনো মনে হয় আমি রক্তটা পাই, হেঁটে যে বেরোতে পারলাম। এবং সেই জায়গাটা আমি এখনো মানতে পারি নাই। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি সেই রক্তের গরমটা টের পাই। এবং দ্য প্রসেস দে ওয়ার টর্চার্ড অ্যান্ড কিলড, যেটা লিয়াকত আলী খান বলেছিল, উইল নট বি স্পেয়ার্ড ফর ব্রেকিং পাকিস্তান। And he wasn't spared. He just needed 2 bullets. That's what it. তারা সেটা সেই 48-এর শাস্তিটা তাকে 85 বছরের বৃদ্ধকে তার সামনে তার ছেলেকে অত্যাচার করে আগে মেরেছে, তারপরে তাকে মেরেছে। এটা হলো, কিন্তু জীবনে কোনোদিন কম্প্রোমাইজ করেনি, কোনো কারণে না, কোনো কারণে উনি মাথা নিচু করেননি। কোনো লোক তাকে কোনোদিন ধরতে পারেনি, কোনো কিছু তার, না টাকা না পয়সা, তার কাছে সর্বদা মনে হচ্ছে এগুলো বড় আবর্জনা, বড় আবর্জনা। আমরা এখন ওই দিকে যেতে পারি, তানভীর আলোচনা করবে আর ফিল্মটা দেখাবে, একটু স্ক্রিনটা এখানে টানিয়ে দিতে হবে। প্রথম ছবি 1952 সালে নাগরিক, তবে ছবিটি তখন দিতে পারেননি, বহু বছর পরে রিলিজ হয়। সত্যজিৎ রায় স্মরণ সভায় বলেছিলেন নাগরিক ঋত্বিকেশের প্রিয় বিষয়, দেশভাগিত্ব, এক উদ্বাস্তু পরিবারের করুণ কাহিনী, খুব গভীর সমাজ বাস্তবতার অনেক চিত্র ছিল ফিল্মটাতে। সত্যজিৎ রায় বলেছিলেন সেই স্মরণ সভায় যে নাগরিক যদি যথাসময়ে রিলিজ হতো তাহলে বাংলা চলচ্চিত্রের নতুন ধারার পথিকৃতের আসন
হয়তো ঋত্বিক ঘটকই পেতেন। ঋত্বিক ঘটকের পরের ছবি অযাত্রিক 1958 সালে। যন্ত্র এবং মানুষের আন্তঃসম্পর্ক এতো আজও চিরকালই শিল্পী সাহিত্যিকদের আগ্রহের বিষয়। তো সেই ক্যাপাটি ড্রাইভার বিমল, জবরজং, সেই জগদ্দল পুরনো গাড়ি, তাতে দুজনের আন্তঃসম্পর্ক, অসাধারণ কিছু ল্যান্ডস্কেপের ব্যবহার কেমন ভাবে করতে হয় ফিল্মে, সেই ছোট নাগপুরের পোশাকটাই সেই গাড়ি চালিয়ে বেড়ানো ড্রাইভারে। এবং এটা আমরা টেক্সট ফিল্ম হিসেবেই ছাত্রছাত্রীদের পড়াই যে ল্যান্ডস্কেপে কিভাবে ফিল্মে ব্যবহার করতে হয়। শব্দেরও অসাধারণ কিছু কাজ আছে, তা আমি বিশদ যাব না। আমি শুধু এই ছবিটির একটা সেই দৃশ্য, এটা আমার খুব প্রিয় একটা দৃশ্য আপনাদের দেখাই, যে শেষে অনেক চেষ্টা করেও বিমল তার গাড়ি আর রক্ষা করতে পারেনি। একটা স্ক্র্যাপ হিসেবে এক মারোয়ারি ব্যবসায়ী গাড়িটাকে নিচ্ছে, গাড়িটা ভেঙে ফেলা হয়েছে, গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে, বিমল অসহায় দাঁড়িয়ে আছে, পাশে গোরস্থান খ্রিস্টানদের একটা ক্রস, একটা ট্র্যাকশট আছে এবং ক্রসের মধ্যে বিমল দাঁড়িয়ে আছে। ক্রস বিদ্ধ যিশু এই আধুনিক এই বর্তমান লোভ আর ফিলিস্তিনিজমের জগতে এক ক্রস বিদ্ধ যিশু। ঋত্বিকের পরের ছবি মেঘে ঢাকা তারা। আপনারা জানেন যে বহু স্তরীয় হওয়া যে কোনো শিল্পের একটা বড় গুণ। মেঘে ঢাকা তারা এক উদ্বাস্তু পরিবারের দুঃখ কষ্টের মধ্যেও মানবিকভাবে বেঁচে থাকার একটা কাহিনী হলেও নিতা যে মূল প্রোটাগনিস্ট, সে জগদ্ধাত্রী পূজার দিন তার জন্ম এবং সে পাহাড়ে যেতে চেয়েছিল এবং বাঙালি দর্শকের কাছে সেই পার্বতী মিথ মনে পড়বে। এবং এই যে মিথকে দৈনন্দিন আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যে বাঙালি জীবনে এই পৌরাণিক মিথকে এনে ফেলা, এই ঋত্বিকের একটা বিশেষ বৈশিষ্ট্য, প্রায় সব ছবিতে আমরা কম বেশি দেখি। তো এই ছবির সিনেমাটোগ্রাফি 1960 সালে বাংলা সিনেমাটোগ্রাফির তুলনায় একটা অসাধারণ সৃষ্টি। সাদা কালো আলো ছায়ার ব্যবহার এবং চমৎকার সব ক্লোজ আপ এবং কম্পোজিশন আছে। তো আমি একটা শট দেখাই। উনি লেন্সের ব্যাপারেও খুব এগিয়েছিলেন ওনার সময় চাইতে। একটা দৃশ্য দেখাই, এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে, একটা পারিবারিক বিচার সভা মতো বসেছে এবং যে অসহায় পিতা বলছে আই অ্যাকিউজ, কাকে? ও জবাব দিচ্ছে না, কিন্তু তার বাড়ানো আঙুলটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ব্যবহারের কারণে একটা নরম লিঙ্গের মতো জালে তুলছে। অসহায় পিতা, একটা অসহায় প্রজন্ম, একটা খুব অসহায় সময়। সিনেমার ভাষায় কিভাবে কথা বলতে হয় ঋত্বিক ঘটক তা আমাদের শিখিয়েছেন। ঋত্বিকের এই পরের ছবি কোমল গান্ধার। একটা নাট্য গ্রুপ ভেঙে যাচ্ছে, সেই নাট্য গ্রুপের ভাঙনের মধ্য দিয়ে যেন দুই বাংলার ভাঙন এবং মিলনের একটা প্রতীকী রূপ থেকে দেখিয়েছেন। এই ছবিটা সেই বানাতে পারতেন যিনি মঞ্চনাটক এবং মঞ্চনাটকের অভিনেত্রীদের জীবন সম্পর্কে জানেন। ঋত্বিক সেটা জানতেন। আপনারা জানেন তিনি জীবন শুরু করেছিলেন নাট্য জগতে, নিজে নাটক লিখেছেন, অভিনয় করেছেন। তো এই ছবির একটা শট আপনাদের দেখাই, যেটা বোধহয় এখানে আলোচিত হয়েছে। এই সে রেল লাইন, যেখানে এখন পূর্ববঙ্গে আর ট্রেন যায় না, একটা পাফার এবং মেয়েটি অনুসুয়া, সে বলছে ওই পারে আমাদের বাড়ি ছিল এবং এটা পদ্মা নদী। অত্যন্ত বিষণ্ণ একটি ছবি এবং এমন বিষণ্ণতা যে ছবিটি দেখার বহু বছর পরেও হয়তো সারা জীবনই একটা মনের মধ্যে একটা বিষণ্ণতার অনুরণন চলতেই থাকে। আসলে দেশভাগের সবটাই তো একটা বিষাদের চাদরে থাকা। তবে আমার মনে হয় যে সুবর্ণরেখা এত বিষণ্ণ ছবি তার কারণ শুধু দেশভাগ নয়, তার কারণ হচ্ছে এই ছবির চরিত্রদের নৈতিক পরাজয়। এই ছবির যে মূল প্রোটাগনিস্ট, যে ঈশ্বর, সে একটু সুবিধাবাদী মধ্যবিত্ত চরিত্র, সে নানা রকম তার নৈতিক স্খলন হবে, এটা স্বাভাবিক। কিন্তু অনেক আদর্শবাদী সেই হরপ্রসাদও যখন শেষে সব কিছু হারিয়ে বলে যে আমার যদি কিছু টাকা থাকতো কলকাতায় গিয়ে বিভৎস মজা নিতাম, সেই বোঝা যায় তখন আমরা সমস্ত মানব প্রজাতি, তার আদর্শবোধ, এগুলো সম্পর্কে যেন একটা গভীর সন্দেহ সৃষ্টি হয় আমাদের। এই সুবর্ণরেখা খুবই খুবই বিষণ্ণ এবং আমার অনেক মানুষের এবং আমার তো বটেই খুবই প্রিয় একটা ছবি। এরপরে ঋত্বিক করেন
এবং তার স্বাদের পূর্ববঙ্গে তিতাস একটি নদীর নাম, এই সম্বন্ধে অনেক আপনারা শুনেছেন। তিতাসকে বলা হয়, সব সমালোচক একভাবে বলেছে, বিদেশিরাও লিখেছে, যে এটা একটা এপিক চলচ্চিত্র। তবে ঠিক গ্রিক নাটকের এরকম আটসাট এপিক গড়ব না, এই এক ধরনের এলায়িত লোকজ এপিক। সব মাপেই তিতাস একটি নদীর নাম অসামান্য চলচ্চিত্র। এবং তারপরে ঋত্বিকের শেষ ছবি যুক্তিতক্ক গল্প, আর সবচেয়ে আত্মজৈবনিক ছবি, এবং একটা নষ্ট সময়, নষ্ট রাষ্ট্র সমাজ ব্যবস্থা, এবং তখনকার পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন, নিজের অ্যালকোহল আসক্তির বিরুদ্ধে তার যে ক্ষোভ, এই সবটা মিলিয়েই যুক্তিতক্ক গল্প খুবই খুবই রাগী একটা ছবি। এবং আপনাদের মনে আছে সেই দৃশ্যটা যখন তিনি ওই বোতলের মগগুলি সব ক্যামেরার লেন্সের মধ্যে ঢেলে দিলেন, খুবই প্রতীকী একটা শট। তো ঋত্বিককে বুঝতে গেলে আসলে তার দর্শনটা বুঝতে হবে, জীবন দর্শনটা। উনি মার্ক্সবাদী হিসেবে জীবন শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি ইয়ুংয়ের প্রিমোডিয়াল আর্কিটাইপ দর্শনটার প্রতি খুব আকর্ষিত হন। বিশেষ করে আর্কিটাইপাল দর্শনের যে মাদার ইমেজ আছে, আর্কিটাইপাল মাদার ইমেজ, এই মাদার ইমেজের আবার দুটো রূপ। একটা ধ্বংসাত্মক, যেটা আমরা দেখি সুবর্ণরেখায় ওই বালিকা সীতার সামনে হঠাৎ সেই অশুভ কালী মূর্তি একটা এসে উপস্থিত হয় বহুরূপী নিয়ে। আর একটা হচ্ছে মাতৃত্বের যে লালন পালনের রূপ। ওই সুবর্ণরেখার সীতা বলছেও তার দাদাকে, আমি তো তোমার মাই। এবং মেঘে ডাকার নিতাও মধ্যে মাতৃত্বের রূপ খুব ভাবেই বোঝা যায়, দুর্নিরীক্ষণ। তো আর তিতাসে তো বালক অনন্তের কাছে তার মা একটা রীতিমতো জগৎ থাকত। সে যখন মার কথা ভাবে, তো মা দুর্গার প্রতিমূর্তি তার মুখে ভেসে। মাদার ইমেজ নিয়ে অনেক শিল্পী, অনেক চলচ্চিত্রকারই কাজ করেছেন পৃথিবীতে, কিন্তু তিনি এই মাদার ইমেজটাকে যেন আমাদের ভাঙা বাংলার মাতৃরূপে স্থাপন করতে পেরেছে, অসাধারণ সাফল্য। ওইটা সবচেয়ে বেশি বোঝা যাবে যুক্তিতক্ক গল্পে বঙ্গবালার চরিত্রটি। নামটাও কত প্রতীকী, বঙ্গবালা পূর্ববঙ্গে রিফিউজি নারী। আমরা একটা গানের দৃশ্য দেখি, কেন চেয়ে আছো মা, যুক্তিতক্ক গল্পের ওই গানটি আমরা একটু শুনি। ঋত্বিক নিজে অভিনয় করেছে নীলকণ্ঠ রূপে, সে পরিচালক। নামটিও খেয়াল করুন, নীলকণ্ঠ। তিনি সকল বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। ঋত্বিকের চেয়ে বড় নীলকণ্ঠ শিল্পী আমাদের আর কেই বা ছিল। এর থেকে কারো কারো মনে হতে পারে ঋত্বিক হয়তো কোনো নৈরাশ্যবাদী শিল্পী ছিলেন, আসলে সেটা সঠিক না। ঋত্বিকের একাধিক ছবি শেষ হয়েছে শেষে একটা আশাবাদের ইঙ্গিত দিয়ে। যেমন এমন যে অযান্ত্রিক ছবি, যখন ওই গাড়িটা স্ক্র্যাপ হিসেবে ভেঙে বিক্রি করে দেওয়া হচ্ছে, তখন আমরা শেষে শুনি যে একটা ওই গাড়িটার হর্ন বাজাচ্ছে একটি শিশু পরম আনন্দে। সবচেয়ে বেশি আমরা দেখতে পাই তিতাস একটি নদীর নামে, যেটা পরিচিত হয়েছে, যে যখন রোজি সামাদ সেই মৃত জলের মধ্যে তিতাসের পরে জল খোঁজার চেষ্টা করছে, এবং তখন দেখা যাচ্ছে একটা শিশু একটা পেপু বাজাতে বাজাতে ধান ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে। মানে এটা ঠিক যে তিতাস মৃত, মাদরা উপস্থিত নাই, কিন্তু তিতাসের চরে এখন ধান ফলছে, কৃষকরা এসছে, নতুন নতুন জীবন। এবং এই সাইকেল অফ লাইফ, ঋত্বিক কথাটা বারবার বলেছে, জীবন চক্র, জীবন থেমে থাকে না। এবং এই যে জীবন চক্রে বিশ্বাস, যে নতুন পরিবর্তন, এটাই প্রগতিশীলতা, এটাই আশাবাদ। দত্ত একটি কথা বলি, ভবিক মানে কি চমৎকার দুজন মানুষ, অসামান্য। এবং বাঙালি সংস্কৃতির মধ্যে নিঃসন্দেহে সেরা যমজ ভাই বোন তারা, তাদের অবদানের কথা যদি আমরা মনে করি। প্রতীতি দত্ত একজন অসামান্য, অসাম্প্রদায়িক, আধুনিক, সুকণ্ঠী এবং প্রতিবাদী এক নারী, যেটা আপনারা জেনেছেন। যুগে যুগে দুই বাংলার শিল্পীদের যন্ত্রণা দিয়েছে দেশভাগ, আর এই যন্ত্রণার এক নীলকণ্ঠ শিল্পী ছিলেন ঋত্বিক ঘটক। দেশভাগের যন্ত্রণার প্রেক্ষাপটে ঋত্বিক ঘটক 3টে ছবি করেছেন, কোমল গান্ধার, সুবর্ণরেখা ও মেঘে ঢাকা তারা। মেঘে ঢাকা তারা পুরোটাই ছিল এক উদ্বাস্তু পরিবারের কাহিনী। সারা হল শুধু ফোঁস ফোঁস করে কাঁদছে,
কি ভীষণ কান্না, কি অসম্ভব কান্না। তখনও তো দলে দলে যাচ্ছে, তখনও লোক সব দেওয়া শেষ হয়নি, তো সব ছেড়ে ফেলে যা ঘর বাড়ি আত্মীয় স্বজন কিছু এখানে রয়ে গেছে, কিছু মনে মারা গেছে, এইভাবে তো চলেছে, ফোঁস 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 করে কাঁদছে। তারপরে যখন শেষ আমাকে আর ঋত্বিক আমাকে চেপে ধরে জড়িয়ে ধরে বলছে, শোনো শোনো কান্না, এই কান্না দিয়ে আমি কী করে থামাবো বলে আমাকে, আমার যে মুখ ফেটে যাচ্ছে, আমি আর পারি না, আমি আর পারি না। দেশ ভাগ হওয়াতে আমাদের সমস্ত সম্প্রীতি নষ্ট হয়ে গেছে, রুটটা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেল। যেটাতে ঋত্বিক ও তো নর্মাল সেন্সে আর থাকে দিত, আর নর্মাল সেন্সে থাকে দিত, আর থাকে দিত। আমার আলোচনা শেষ পর্বে 1948 সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সৃষ্টির মাত্র কয়েক মাসের মধ্যে পাকিস্তানের তাবড় বড় বড় নেতাদের সামনে দাঁড়িয়ে গণপরিষদে বলেছিলেন যে বাংলাকে অন্যতম একটা রাষ্ট্রভাষা করতে হবে। আমরা খুবই আত্মবিস্মৃত জাতি, আমরা ধীরেন দত্তকে ভুলে গেছি, কিন্তু পাকিস্তানিরা বলেনি 48 সালে 23 বছর পরে 1971 সালে 1 মার্চ মাসের রাতে তাকে বাসা থেকে তুলে 85 বছর বৃদ্ধ মানুষটিকে অকথ্য নির্যাতন করে তাকে এবং তার ছেলেকে কুমিল্লা সেনানিবাসে হত্যা করে। তো আমরা একটা ছবি করেছি, প্রামাণ্যচিত্র, শহীদ ধীরেন্দ্র দত্ত তিতাস পাড়ের মানুষটি। আমরা সেখান থেকে একটু অংশ বিশেষ দেখেন, ওইটার সঙ্গে আমার আলোচনাটা শেষ হবে। এই সেই কুমিল্লার ময়নামতির সেনানিবাস, যেখানে আমার দাদু শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে ধরে নিয়ে আসে আমার কাকু সহ শহীদ দিলীপ দত্ত সহ 29 মার্চ রাত্রে 1:30টায় কুমিল্লার বাড়ি থেকে। এবং এখানে আমার দাদুকে এবং আমার কাকুকে কঠিন অত্যাচার করে, যে অত্যাচারের কোনো ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। আমার দাদুর বয়স ছিল তখন 85, এবং ওনাকে মারধর শুধু না, হাঁটু ভেঙে দিয়েছিল। অ্যাপ্রক্সিমেটলি এখানে 14 দিন দাদুকে অত্যাচার করে। দাদুকে দিয়ে স্টেটমেন্ট দেওয়াতে চেয়েছিল, তারপরে উনি অনড়, এবং উনি কম্প্রোমাইজ করলেন না, উনি স্টেটমেন্ট দিলেন না। এই সেই ঘর যেখানে আমার দাদুকে অত্যাচার করতো, যে ঘরে রেখে, এই ঘরগুলো সেই ঘরগুলো এখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, অনেক অত্যাচার করে হাত পা ভেঙে চোখ পর্যন্ত উঠিয়ে নিয়েছিল। এই সেই জায়গা, এবং এইখানেই বিশাল গর্ত করে অনেক মানুষ একদিন এখানে মারে, এবং এইখানে আমার দাদুকে এনে তারপরে এই গর্তে তারা ব্রাশ ফায়ার করে গর্তে ফেলে মাটি চাপা দেয়। ওই গর্তটা, এখানে কুমিল্লার ডিসিকেও এই গর্তে মেরে ফেলা হয়, এবং আমাদের শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকেও এই গর্তেতে ফেলে, আমার কাকাকেও এখানে ফেলে, দিলীপ দত্তকেও এখানে ফেলে। আমরা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের মৃতদেহ পাইনি, কখনো পাইনি। আমার কাকুরটাও পাইনি, আমার দাদু শহীদ ধীরেন্দ্রনাথ দত্তরটাও পাইনি, কারণ তাকে তো বদ্ধভূমিতেই ফেলে দিয়েছে। মাটি চাপা পড়াই তো ছিল, এখনো আছে, এই মাটি এখানেই আছে। Very much just only ভিডিওটাতে দেখে I haven't seen my grandmother in 5 years. আমার খুব ভালো লাগলো, আবার কষ্ট লাগলো। I'm just very happy that এতগুলো মানুষ, এত ট্রাফিক, এত কষ্ট করে দূর থেকে এসছে and sat through for a number of hours. Thank you for your time. I cannot thank you enough for the love and the appreciation that everyone has showed us, and planning, all of the planning and all of the running around. Thank you. আমার just একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমাদের নিজেদের মানুষগুলো আস্তে আস্তে করে কম হয়ে যাচ্ছে, এবং এই জায়গাটা থেকে আমার খুব কষ্ট লাগে যে আমরা একদিন চলে যাব, কিন্তু the last person who knows us when you die is actually when you die. So thank you for helping us remember all of these people. Thank you for your time. সবাই যারা আসছেন, বক্তা ছিলেন, সবাইকে ধন্যবাদ।